জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর ২১শে বইমেলা। তবে এখনও বেশিরভাগ স্টলের কাঠামোই তৈরি হয়নি, যদিও শেষ সময়ে কাজের গতি বেড়েছে স্টলগুলোতে। শনিবার প্রধান উপদেষ্টার অমর ২১ বইমেলা ২০২৫ উদ্বোধন করার পরেই পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবছরের বইমেলা। অপেক্ষার অবসান হবে লেখক, পাঠক, প্রকাশকদের। অক্ষর আর শব্দের মিতালিতে পাঠকের প্রাণের বইমেলার রূপ পাবে বাংলা একাডেমি ও বর্ষিত সোহরা ওয়ার্জি উদ্যান প্রাঙ্গণ। বেশ কয়েক বছর ধরে স্টলের কাজের এই দীর্ঘ সময় নেয়ার জটিলতায় মেলা জমে উঠতে সময় লেগেছে সপ্তাহখানেক। আর সেই দায় প্রকাশক কিংবা বাংলা একাডেমি বরাবরই দিয়েছে একে অন্যের ঘাড়ে। অনেক স্টলের কাজই হয়নি এখনো, বা কাজ চলছে, তো সেক্ষেত্রে স্টলে বই উঠানো অনেকটা আমার কাছে মনে হয় খুব টাফ। মেলা কর্তৃপক্ষ তো আমাদের অনেক আগেই স্টল বরাদ্দ করে দেয়। যদি আমরা আমাদের টাইমলি মেনটেন না করতে পারি তাহলে মেলা প্রকাশক তাদের এটা ঘাটতি। আর যারা কর্তৃপক্ষ থাকে তাদের তো অলরেডি স্টল বাজেট অনেক আগেই হয়ে যায়। এই যে এখন যারা করতেছে তারা এটা আরো ২-১ দিন আগেও করতে পারতো। যখন গোছানো থাকে না তখন ওনারা ভাবে যে কেন আসলাম, বা আমাদের হয়তো বা আরো কিছুদিন পরে আসা দরকার। সেক্ষেত্রে প্রথম দিকে কেনাবেচা কিছুই হয় না, পরের দিকে, মিডলের দিকে বা শেষের দিকে তখন ভিড়টা বেশি বাড়ে এবং কেনাবেচাটাও ভালো হয় তখন। বইমেলা ঘিরে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা ব্যবহারের নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি। দর্শনার্থীদের চাপ বিবেচনা করে কখনো এই পথ খোলা থাকবে, আবার কখনো বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলার স্থান পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, বাণিজ্য মেলার মতো বইমেলায় খাবারের অতিরিক্ত দাম রাখা যাবে না। নিরাপত্তার জন্য বইমেলা সহ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্চ লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম ৩ গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করবো এই দিকে যেন খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমার নামাজে অংশ নেন অন্তত 10 লাখ মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় করা হয় দোয়া। প্রথম পর্বের প্রথম দিনে ফজরের নামাজের পরপরই হালকা বয়ান শুরু করেন মাওলানা জিয়াউল হক। ভোর থেকে খিত্তায় খিত্তায় চলে তালিম, বয়ান, আমল ও জিকির। দুপুর হওয়ার আগেই ১৬০ একর ময়দান ছাপিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নিতে অবস্থান নেন আবদুল্লাপুর, উত্তরা, ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন ৪১টি জেলার মুসল্লিরা। আছেন ৭৫টি দেশের মেহমানরাও। রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখানে মূল উদ্দেশ্য হলো মানুষের ইসলাহ হওয়া, আত্মশুদ্ধি হওয়া। এখানে আসার পরে যখন বয়ান শুনে মানুষ তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে না, আমি আমার জিন্দিগির ভুলে ভালে ছিল, এখন আমাকে পরিশুদ্ধ করতে হবে। এই কথাগুলো শোনার দ্বারা মানুষের অনেক পরিবর্তন হয়। মানুষ এক সময় দিন মানতো না, দিন জানতো না, এখানে আসার পর দিন সম্পর্কে জানতেছে। শান্তি, ন্যায়, মানবতা, মানুষের সাথে কিভাবে চলতে হয়, সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য কিভাবে শান্তি কামনা করতে হয়, আমরা এটা শিখলাম। সমস্ত উম্মতকে যেন মাফ করে দেন, আর আল্লাহ তাআলার সমস্ত বাতিলকে খতম করে আল্লাহ তাআলা হককে যেন সারা বিশ্বে জিন্দা করেন। আল্লাহ তাআলা আহকামাত যাতে সারা বিশ্বে জিন্দা হয়ে যায়। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। বছরের প্রথম দিন থেকে দেশি বিদেশি পণ্যের সমাহারে শুরু হয়। ক্রেতারা বিশেষ ছাড়ে পণ্য কিনে সন্তুষ্ট হলেও মাস জুড়ে পণ্যের দাম ও মান নিয়েছিল অভিযোগ ছিল পুরো মাস জুড়ে, এবং শেষ মুহূর্তে ছিল একই সুর। এছাড়া বিশ্রামাগার সহ অন্যান্য ব্যবস্থা না থাকে ভোগান্তির কথাও জানান তারা। মেলার সমাপনীতে ৫১টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয় বা অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদেরকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের আহ্বান জানান। মেলায় আগত দেশি বিদেশি অংশগ্রহণকর্তা
এবং কেবল নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রয়োজনে যুগপৎ আন্দোলনে একসাথে থাকবে শরিক দলগুলো। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির সাথে জমিয়ত উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। আগের মতো যে কোনো আন্দোলনে বিএনপির সাথে জমিয়ত উলামায়ে ইসলাম থাকবে বলেও জানান তিনি। এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বৈঠকটিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয় বিশদ আলোচনা হয়েছে। এর আগে 12 দলীয় জোটের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি যে ইয়েস, এগুলো হলো প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে আমাদের কোনো মতের তফাৎ নাই। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসে ডাকা কর্মসূচি ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে সাভারের পাথালিয়ার ছাত্রদলের কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্রলীগের কর্মসূচিকে হাস্যকর বলে উল্লেখ করেন রাকিব। কর্মী সমাবেশের ছাত্রদল সভাপতি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করলে বহিষ্কার করা সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানান রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রলীগ, আওয়ামী লীগ আজকে যেভাবে কর্মসূচি ঘোষণা করছে, এগুলো যেমন কিছুটা উদ্বেগের, আবার কিছুটা হাস্যকরও বটে। আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে। এই নির্দলীয় সরকার যারা দায়িত্বে রয়েছে, তাদের প্রধান দায়িত্ব ছিল এই ফ্যাসিস্টদের বিচার করা। জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচার সহ পুলিশ মহাপরিদর্শককে 5 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা থেকে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগ থানার সামনে থেকে পদযাত্রা করে ইনকিলাব মঞ্চ হাইকোর্ট মোড় পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে 5 দফা উপস্থাপন করেন মঞ্চের নেতারা। পুলিশ ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান তারা। এছাড়া জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান তারা। পরে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারের আশ্বাসে পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেন। শনিবার সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতি দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, জুলাই শহীদ ও যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের ছাত্রলীগের সকল ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। 4 নাম্বার, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। দিল্লির তাবেদারি করা কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আফসার হোসেন। বিকেলে রাজধানীর শান্তিনগরে সংগঠনটির পল্টন থানা কমিটি আয়োজিত সভায় তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে এবং এই সময় তারা মন্তব্য করেন, যারা রাজনীতি করতে চায় তাদের এদেশে মানুষের কথা বলতে হবে, কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এ সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারকে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে। দলটি রাজনীতিতে ফিরে আসা এদেশের জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারী কোনোদিন মেনে নেবে না বলে মন্তব্য করেন। এই দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না তাদের। সরকারকে সরকারের জায়গা থেকে কঠোর হতে হবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসবে? বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে আসেনি ছাত্র সমাজ, মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার রাতে বধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেনা পরিবারদের সহনশীল হবার অনুরোধ জানান তিনি। 10 ফেব্রুয়ারির শুনানিতে বিডিআর সদস্যরা ন্যায় বিচার পাবে বলেও আশাবাদ জানান তিনি। বলেন, বাংলাদেশ যেন কোনোভাবে ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয় এমন আহ্বান জানিয়ে আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের নিহতদের পরিবারের সঙ্গে তাদের মতের ভিন্নতা নেই, অন্যায় অবিচারের বিচার হবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি। 57 জন সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জন যারা শহীদ হয়ে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য হলেও আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার। এবং সেজন্য যেই গণদাবি আজকে উঠেছে, সেই গণদাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। আওয়ামী লীগের বিচার করে সরকারকে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আওয়ামী লীগের গুম, খুন, দুর্নীতি ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি দল স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সরব না হয়ে চাঁদাবাজি করার পাশাপাশি জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তারা সেই লক্ষ্যে স্লোগান দিচ্ছেন যে অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পতিত স্বৈরাচারী সরকারের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দর কিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। গণমিছিল শেষে মিছিলকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। এদিকে সিলেটে গণমিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির। বেলা 2টায় শুরু হওয়া মিছিলটি সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার এসে শেষ হয়। গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখাও। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সারা দেশের মতো বরিশালও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের জামায়াত ইসলামীর সাবেক এমপি হাফিজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাতির উপরে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। অতীত থেকে শিক্ষা নিয়ে জুলুমের পথে কেউ যেন ভবিষ্যতে পা না বাড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আসমা খাতুনের কর্মময় জীবনের কথা স্মরণ করে জামায়াত ইসলামীর আমির বলেন, নারীদের মধ্যে ইসলামী মূল্যবোধ
তৈরিতে কাজ করেছেন দলের মহিলা বিভাগের সাবেক এই সেক্রেটারি। নারীদের সমতা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে তার ভূমিকার বিষয়ে স্মরণ করে কর্মজীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফেসিজম কারো জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতের প্রভুত্ব রাজনীতি বাংলাদেশের জনগণ আর চলতে দেবে না। সকালে কুমিল্লা শ্রীপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে গণতন্ত্র থাক, প্রতিবেশী দেশ ভারত তা চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে দেশটি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতের এই নেতা আরও বলেন, দেশে লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। আগামী নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিরাই নির্বাচিত হলে 70 টাকার চাল 30 টাকায় নেমে আসবে বলেও দাবি করেন তিনি। লুটেরা, চাঁদাবাজেরা জনগণের ভোট দেবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে খুব ভালোবাসে। সেই জন্য যখন বর্ষা আসে বাঁধ খুলে দিয়ে সকল পানি আমাদের দিকে ঠেলে দেয়, আর যখন শুষ্ক মৌসুম আসে তখন আমাদের নদীগুলিকে শুকিয়ে চর বানিয়ে ফেলে। আমাদেরকে কি ভালোবাসে? আমাদের দেশে গণতন্ত্র থাকুক তারা এটা চায় না। এই জন্য তাদের নিজস্ব লোক দালাল তৈরি করে ভোটবিহীন নির্বাচন দিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় রাখার জন্য ভোট ছাড়াই নির্বাচন 4টে হলে 5টায় তারা স্বীকৃতি দিয়ে দেয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো অনেকেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরের জামায়াতে ইসলামীর ইউনিট সম্মেলনে এই কথা বলেন তিনি। সেলিম উদ্দিন আরও বলেন, পুরনো অস্ত্র দিয়ে জামায়াতকে ঘায়েল করতে চাইলে তা কখনো সফল হবে না। জামায়াত কর্মীদের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সম্মেলন শেষে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সম্মেলনে আগত জামায়াতের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটির প্রস্তাবে হিন্দুদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় কোনো গঠনমূলক সুপারিশ না থাকার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানায় সংগঠনটি। এই সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান করতে জাতীয় নির্বাচন সহ সব ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 42টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি মেনে নেওয়া না হলে আগামী নির্বাচনে ভোট বর্জন করা হবে বলেও জানান তারা। আমাদের একটাই কথা, আমরা পৃথক নির্বাচন চাই। পৃথক নির্বাচন ব্যবস্থা আমাদের প্রধান লক্ষ্য এবং সরকারের কাছে আমাদের দাবিও পৃথক নির্বাচন ব্যবস্থা দেবেন। আমরা দুটো সংস্থার কাছে গিয়েছি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং লিখিতভাবে দিয়েছি, কিন্তু আমরা যে অদ্যাবধি তাদের সেই ক্রিয়াকলাপ আমরা দেখতে পারিনি। পৃথক নির্বাচন ব্যবস্থার কোনো কথা উল্লেখ নাই। এখন চারদিকে নিশ্চয়ই একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিনের লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। এছাড়া 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল
122 টাকা করা হয়েছে। শুক্রবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এদিন মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 1 জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 100 টাকা কমিয়েছিল সরকার। তখন থেকে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা করা হয়েছিল। ব্যাংকগুলো থেকে টাকা না থাকলেও সরকার বাজার থেকে টাকা তুলে ব্যয় নির্বাহ করছে, তবুও রিজার্ভে হাত দিচ্ছে না। পরবর্তী সরকার যেন একটি স্থিতিশীল অর্থনীতি পায়, তাই এই পন্থা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা জানান ধর্ম উপদেষ্টা। এছাড়া আগামী বছর থেকে হজের খরচ কমিয়ে আনতে নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি সমুদ্র পথেও হজ যাত্রী পাঠাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় গেল 16 বছর যারা মন্ত্রণালয়ে 9-6 করেছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে রাত 8টার দিকে মাহফিলে যোগ দেন ধর্ম উপদেষ্টা। 5 দিনের ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিলে শেষ দিনে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। আমরা রিজার্ভে হাত দিচ্ছি না, রিজার্ভে টাকা আছে জমতেছে, মার্কেট থেকে তুলে আমরা সমস্ত লেনদেন পরিষ্কার করছি। আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন তারা যাতে ব্যাংক দেশ পরিচালনার ক্ষেত্রে বিপদে না পড়েন, আমরা এইরকম একটা সচ্ছল সাস্টেইনেবল ইকোনমি রেখে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলে তিতুমির কলেজের শিক্ষার মান উন্নত হবে বলে মনে করছেন অনশনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। টানা 3য় দিনের মতো শুক্রবারও কলেজের সামনে সড়ক অবরোধ করে অনশন করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবি 28 বছর আগের। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার ও ছাত্রলীগের ভয়ে এ নিয়ে কথা বলা যায়নি বলে অভিযোগ করেন তারা। এবারও দাবি আদায় করেই ঘরে ফিরতে চান শিক্ষার্থীরা। তাদের দাবি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এদিকে 1 ফেব্রুয়ারি বিকাল 4টার মধ্যে 7 দফা দাবি মেনে না নিলে বারাসত ভার্কেট টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। ছয় মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক 4র্থ শ্রেণী কর্মচারী পরিষদের এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি। এই সময় গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ, চাকরি স্থায়ীকরণের নিয়োগের শুরু থেকে সকল প্রাপ্য পরিশোধ, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার দেওয়া সহ 5 দফা দাবি পুনঃ সমর্থন জারি, অবিলম্বে নিয়োগ স্থায়ীকরণ সহ সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান। পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব। এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি। বন্ধ কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ,
শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ এবং মিথ্যা মামলায় শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে প্রতিবাদ ও সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শুক্রবার বিকেলে পল্টনে সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা ফ্যাসিবাদের শাসনামলে যেভাবে বঞ্চিত শোষিত হয়েছে বর্তমানেও তাই হচ্ছে। আশুলিয়া সাফারি শ্রমিক অসন্তোষের কারণে প্রায় 50 থেকে 60টি কারখানা বন্ধ হয়ে গেছে দাবি করে জানান, এতে রাষ্ট্রসহ শ্রমিক পরিবারগুলোর আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা ও তাদের অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শুক্রবার সকালে এই প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, লুটপাট ও সমন্বয়হীনতার কাজে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ কারণে কয়েক বছর ধরে চলা এই প্রকল্পের কোনো সুফল বন্দর নগরীর মানুষ পায়নি বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নজরদারি করতে 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন খাল ঘুরে দেখেন তিনি। এ সময় মেয়র বলেন, কোনো জায়গায় খাল খননে ব্যক্তিগত সুবিধা দেওয়া হয়েছে, এতে পরিবর্তন হয়েছে খালের গতিপথ। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। এদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন জানিয়েছেন, চট্টগ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যাতে সহনীয় মাত্রায় থাকে সেজন্য নিয়মিত খাল নালা পরিষ্কার অভিযান পরিচালনা সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে জলাবদ্ধতা রোধে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের সাথে বৈঠকের পর এই কথা জানান তিনি। আগাম যে বর্ষা মৌসুমটা আসবে, সেই বর্ষা মৌসুমে একটা বেশ স্বস্তিকর রকমের রিলিফ দেওয়ার জন্য নগরবাসীকে, সেই লক্ষ্যটা কিন্তু নেওয়া হয়েছে। আমরা যে লক্ষ্যমাত্রাগুলো ঠিক করেছি, বিশেষ করে আগামী 4 মাসে, শুষ্ক 4 মাসের জন্য, সেই লক্ষ্যমাত্রাটা যথাযথভাবে আমরা প্রতিপালন করছি কিনা প্রতিজন উপদেষ্টা মহোদয় মাঝে মাঝে এসে কিন্তু আমাদের আসলে ফলো আপটা নেবেন। এখন 4 দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন 4 দিক। কক্সবাজারের টেকনাফে অপহরণ করা 6 জনকে জিম্মি দশা থেকে উদ্ধার এবং 2 অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এদিন শুক্রবার সন্ধ্যায় টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকায় কয়েকজন লোককে জিম্মি করে মুক্তিপণ আদায় চেষ্টার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় সন্দেহজনক 5-6 জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ওসি বলেন, নাটকরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। সাগর পথে মালয়েশিয়া পাচার সহ নানা প্রলোভন দেখিয়ে 2-3 দিন আগে অপহরণ করা বাড়িটিতে নিয়ে আসা হয় তাদের। দেশের 6 জেলার সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরেই পৃথক 3টি দুর্ঘটনায় নিহত 5 জন। এসব ঘটনায় গুরুতর 1 জন সহ আহত হয়েছেন 17 জন। পুলিশ জানায়, শুক্রবার সকালে রংপুরের নবদীগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা অটোরিকশায় 3 যাত্রী নিহত হয়।
এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নজিরের হাট ও বড় দরগা বাজারের বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়া সন্ধ্যার পর সিরাজগঞ্জের যমুনার সেতু পশ্চিম মহাসড়কে বাস চাপায় একটি পরিবারের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। আর কুষ্টিয়া মিরপুরের তালবাড়িয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়া ময়মনসিংহ দীঘার কান্দা ও চাঁদপুরের গাছতলা চৌরাস্তার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আরও 3 জন। এছাড়া চাঁদপুরের বালুবাড়ি পিকআপের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার বেলা 11টায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রৌনক জাহান। দীর্ঘ 29 বছর পর অনুষ্ঠিত 2 দিনের এই সম্মেলনে মোট 110টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আয়োজকরা। নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় নৃত্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এতে নৃত্য পরিবেশন করেন নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৃত্যশিল্পীরা। জেলা প্রশাসক ছাড়াও অনুষ্ঠানে শিল্প একাডেমির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব-17 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। শুক্রবার বিকেলে রাঙ্গামাটি সেনা জোন মাঠে টুর্নামেন্টের ফলাফল নির্ধারণী ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে কাউখালী উপজেলা বালিকা দল ও বাঘাইছড়ি উপজেলার বালক দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম পর্বে রাঙ্গামাটি সদর উপজেলা ও বাঘাইছড়ি উপজেলার বালক দলের খেলায় টাই ব্রেকারে 4-2 গোলে চ্যাম্পিয়ন হয় বাঘাইছড়ি। রানার্স আপ হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলা। আর দ্বিতীয় পর্বে কাউখালী উপজেলা বালিকা দল 3-1 গোলে রাজস্থলী উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তারুণ্য উৎসব উপলক্ষে গেল 24 জানুয়ারি রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে। রাঙ্গামাটি পৌরসভা সহ জেলার 10 উপজেলার বালক ও বালিকাদের 22টি দল অংশ নেয়। চলতি মৌসুমের 1 সেপ্টেম্বর থেকে প্রথম 5 মাসে কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে শুল্ক বাবদ 13,40,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। কাপ্তাই হ্রদের রুই, কাতল, বোয়াল, চিতল, আই, পাবদা সহ 80 প্রজাতির মাছ রয়েছে। তবে মৎস্য অবতরণ ঘাটগুলোতে আনা মাছের প্রায় 95%ই চাপিলা আর কাচকি। এসব মাছ আনা হয় রাঙ্গামাটি সদর, কাপ্তাই, মারিশা ও মহালছড়ি এই 4টি মৎস্য অবতরণ ঘাটে। চাপিলা আর কাচকি মাছে কেজি প্রতি শুল্ক আদায় হয় 22 টাকা, যা বড় মাছের ক্ষেত্রে কেজি প্রতি 42 টাকা। এবার 8,000 টন মাছ থেকে 16.5 কোটি টাকা শুল্ক বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরই।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী শনিবার আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে 90 ফিলিস্তিনিকে কারাগার থেকে ছাড়বে ইসরায়েল। আল জাজিরা জানায়, মুক্ত হতে যাওয়া 3 ইসরায়েলি বন্দীর নাম প্রকাশ করেছে হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। তারা হলেন ওফার কাদিরন, কেইথ সিজেল, ইয়ারদেন বিমাস। এদিকে যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরের জেনিন ও তুলকারামে শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে একই দিনে লেবাননেও অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে 2 জন, আহত প্রায় 10 জন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় 67 আরোহীর কেউই আর বেঁচে নেই। আর কয়েক ঘন্টা পরে বন্ধ ঘোষণা করা হবে উদ্ধার কাজ। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে CNN। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স। তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, যদিও দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে তদন্ত শেষে 30 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। দুর্ঘটনার কারণ দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনিয়মকে দুষছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সামরিক বিমানের কন্ট্রোল রুমের গাফিলতিকেও দায়ী করছেন তিনি। এবার খেলার প্রসঙ্গ। কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধের ঘটনায় যে 7 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। 7 দিনের মধ্যে সভাপতি তাভিদ আওয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। মানসিক নির্যাতন সহ সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অনেকদিন ধরে আলোচনা ইংলিশ কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব। নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলারদের মাঠে নামানোর ইস্যুতে সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে আসলেও সমাধানে কোনো কাজ করেনি বাফুফে। নারীদের এমন অভিযোগ কর্ণপাত করে 2 বছরের জন্য বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করায় এবার গণ অবসরের হুমকি দেন ফুটবলাররা। বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারীরা সাফ জানিয়ে দেন বাটলারের অধীনে কোচিং করবেন না তারা। অদ্ভুত পরিস্থিতির রাতেই দেশের বাইরে থাকা সভাপতি তাভিদ আওয়ালের সঙ্গে বাফুফে ইমার্জেন্সি কমিটির ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। আর সেখানে ইমরুল হাসান, ফাহাদ করিম সহ 7 সদস্যের এই বিশেষ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গেলবারের ন্যায় এবারও আয়োজিত হয়েছে মেঘনা 5 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। ক্রীড়া সংগঠন ট্রায়ালসন ড্রিমার্সের তত্ত্বাবধানে এবারও আয়োজন সারা দেশ থেকে। নারী পুরুষ মিলিয়ে মোট 104 জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে আয়রনম্যান, ওশানম্যান সহ জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণজয়ী সাঁতারুরা ছিলেন। একদিন ব্যাপী প্রতিযোগিতা 5 কিলোমিটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। 2 কিলোমিটার ক্যাটাগরিতে সেরা হয়েছেন মোহাম্মদ তৌফিকুজ্জামান। টুর্নামেন্টের এবারের প্রতিপাদ্য ছিল নদী দূষণ রোধ করা। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ওয়েবসাইটের পরে ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.এখন। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন।